কোনো পুরুষ বাঁচবে না। পুরুষদের মারা যাওয়ার এই ঘটনা কি করে শুরু হয়েছিল সেটা জানার জন্য আমাদের এই ঘটনাটাকে প্রথম থেকে ভালো করে বুঝতে হবে। তাহলে কি হয়েছিল? রামপুরে রীতা নামের একটি মেয়ে ছিল, যে নিজের দিদিকে খুঁজতে খুঁজতে এই শহরে এসেছিল। কিন্তু রীতা এই শহরে এসেও নিজের বোনকে খুঁজে পাচ্ছিল না। ক্লান্ত হয়ে গিয়ে এবার এটাই মেনে নিয়েছিল যে ও আর কোনোদিনই বোনকে খুঁজে পাবে না। আর ও রামপুরেই চাকরি করতে শুরু করে। আর সেখানেই আকাশ নামের একটি ছেলেকে ও ভালোবেসে ফেলে। আকাশ রীতাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। তুমি কি আমাকে বিয়ে করবে রীতা? উত্তর দাও। আকাশ, তুমি তো জানোই আমি একা থাকি, আমার পরিবারে কেউ নেই, তাই তোমার পরিবারের লোক আমাকে কখনোই মেনে নেবেন না। তখন রীতাকে আকাশ অনেক করে বোঝায় আর রীতা এই বিয়েতে রাজি হয়ে যায়। দুজনেই মন্দিরে গিয়ে বিয়ে করে। তারপর আকাশ রীতাকে নিয়ে ওদের গ্রামে ফিরে আসে। রীতা দেখে যে আকাশের বাড়ি খুব সুন্দর আর অনেক বড়। আকাশ রীতার সঙ্গে ওর মা সবিতা আর বাবা মোহনের সঙ্গে আলাপ করিয়ে দেয়। তখনই উপরের ঘর থেকে কারোর কান্নার শব্দ শুনতে পায়। রীতা ভয় পেয়ে গেল। তখন আকাশ রীতাকে বুঝিয়ে নিজের ঘরে নিয়ে গেল। আকাশ, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? আমরা তো শহরের ফ্ল্যাটে ভালোভাবেই থাকতে পারতাম। দেখো রীতা, আমাদের গ্রামে খুব শান্তি রয়েছে, আর আমাদের তো নতুন বিয়ে হয়েছে সবে। এখানে কিছু সময় থেকে আবার শহরে ফিরে যাব। ঠিক আছে আকাশ, কিন্তু উপরের ঘর থেকে এরকম আওয়াজ কেন আসছিল? মনে হচ্ছে কাউকে ওখানে বন্ধ করে রাখা হয়েছে। দেখো রীতা, এই গ্রামেতে আজ থেকে 10 বছর আগে নগরবধূ নামে একটা প্রথা ছিল, যেখানে গ্রামে বিয়ে হওয়া প্রতিটা নতুন বউকে সারা গ্রামের পুরুষদের সঙ্গে রাত কাটাতে হতো। কিন্তু একটা নতুন বউ এই প্রথার বিরোধিতা করেছিল, তাই গ্রামবাসীরা তাকে পুড়িয়ে মেরে ফেলেছিল। আর সেই মহিলাটি ডাইনি হয়ে গ্রামের পুরুষদেরকে মারতে লাগলো। তখন একজন তান্ত্রিক এসে ওই ডাইনিকে আমাদের বাড়ির সব থেকে উপরের রুমে বন্দি করে রেখেছে, কারণ আমাদের বাড়িকে পুরো গ্রামের মধ্যে সব থেকে পবিত্র বলে মানা হয়। রীতা আকাশের কথাগুলো খুব মন দিয়ে শুনছিল। তখনই হঠাৎ করে টেবিল ল্যাম্পটা পড়ে ভেঙে যায় আর রীতা ভয় পেয়ে খুব জোরে চিৎকার করে ওঠে। তখন আবার উপর থেকে সেই শব্দ শুনতে পায় রীতা। আকাশ রীতাকে বুঝিয়ে ঘুমিয়ে পড়তে বলে। রীতা ঘুমোনোর ভান করে শুয়ে থাকে, কিন্তু আবার ওই রুম থেকে কান্নার শব্দ শুনতে পায় ও। রীতা মন দিয়ে শব্দটা শুনতে থাকে। রীতা, রীতা, আমার সোনা বোন, তুই এসেছিস আমাকে বাঁচাতে। আমাকে এই ঘর থেকে মুক্তি দে। আমি তোর দিদি রানী। এই গ্রামবাসীরা আমাকে পুড়িয়ে মেরে ফেলেছে। আয় রীতা, আয়। রীতা আর থাকতে পারল না। ও সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে ঘরটার দিকে তাকালো। এবার ওই দরজা ধাক্কানো বন্ধ হয়ে গেল আর ঘরের ভিতর থেকে ও রানীর কান্নার শব্দ শুনতে পেল। রীতা ওই ঘরের দরজাটা যেই খুলল, ও দেখতে পেল একটা পুড়ে যাওয়া মেয়ে বিয়ের পোশাক পরে মাটিতে বসে রয়েছে। এবার সেই ডাইনিটা রীতাকে সব কথা খুলে বলে যে আকাশ আর ওর বাড়ির লোকেরাই ও নগরবধূ না হওয়ার জন্য পুড়িয়ে মেরেছে। দিদি, তুমি কিভাবে মুক্তি পাবে? যতক্ষণ না এই গ্রামের সেসব পুরুষদের মেরে ফেলছি যারা আমার সাথে অন্যায় করেছে, ততক্ষণ আমি শান্তি পাবো না। মোহন ও নিজের ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমোচ্ছিল। হঠাৎ ওর ঘরে ঠান্ডা হাওয়া বওয়ার সঙ্গে সঙ্গে সব দরজা জানলা একসঙ্গে খটখট করতে থাকলো। মোহন আর সবিতা ভয় পেয়ে গেল আর বিছানায় উঠে বসলো। আর হঠাৎ করে ওদের বিছানা হাওয়ায় ভাসতে থাকলো। সবিতা বিছানা থেকে নিচে পড়ে গেল।
মোহন আর সবিতা ভয় পেয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো, কিন্তু ওদের শব্দ কেউ শুনতে পেল না। এবার ডাইনিটা মোহনের সামনে দাঁড়িয়েছিল। আমাদের ছেড়ে দাও, আমাদের ক্ষমা করো। রানীমা, তুমি আমার বৌমা, আমাদের মেরো না, আমাদের মেরো না। কাঁদো, আরো কাঁদো, চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদো। এই চিৎকার শুনে আমার মনটা একটু শান্তি পাচ্ছে। আমার সাথে ফুলসজ্জা করতে চেয়েছিলি না? আয়, এবার কর আমার সাথে ফুলসজ্জা। আয় মোহন, আয়। ডাইনিকে সামনে থেকে দেখে মোহন ভয় পেয়ে ঘামে ভিজে গেল। এবার ডাইনিটা মোহনের বুকের উপর পা দিয়ে ওকে মারতে শুরু করলো, আর মোহনের সব জামা কাপড় ছিঁড়ে দিল। তারপর ডাইনিটা মোহনের বুকের উপর চড়ে বসলো আর নিজের হাতে ধারালো নখ দিয়ে ওর বুক চিড়ে ফেলে ওর কলজে বের করে এনে ওর রক্ত খেতে শুরু করলো, আর হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। রীতা ওর শ্বশুরের ঘরটা পরিষ্কার করতে লাগলো, যাতে কেউ জানতে না পারে ওর শ্বশুরকে ডাইনি মেরে ফেলেছে। তোমরা বাবাকে দেখেছো কোথাও? সকাল থেকে খুঁজে পাচ্ছি না আমি। না তো, আমি তো কোথাও দেখিনি। কাল মা বলছিল যে বাবার নাকি বাইরে কোথাও যাওয়ার আছে, হয়তো উনি সেখানেই গেছেন। সেই রাতেই গ্রাম প্রধান মাখন সিং এক হাতে লাঠি নিয়ে নিজের ক্ষেতের দিকে যাচ্ছিল। তখনই ওর মনে হলো যেন ওর পিছন পিছন কেউ একটা আসছে। ও পায়ের নুপুরের শব্দও শুনতে পাচ্ছিল। তখন ও পিছন দিকে ফিরে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। এবার একটা শান্তির নিঃশ্বাস নিয়ে যখনই সামনের দিকে ফিরল, তখন ডাইনি ওর মুখের সামনেই দাঁড়িয়ে আর ওকে লাথি মেরে ফেলে দিল। আর তখনই ও মাটিতে ছিটকে পড়ল। আয় মাখন সিং, আয় আমার সাথে ফুলসজ্জা কর। খুব শখ না তোর নতুন বউদের সাথে ফুলসজ্জা করার? আয়, আয় না, আয় না মাখন সিং। আমাকে ছেড়ে দাও রানী, আমি তোমার সঙ্গে কোনো ভুল কাজ করিনি। এটা এই গ্রামের প্রথা, যেটা আমাকে করতে হয়েছে। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এরম করব না। আমাকে যেতে দাও। এবার ডাইনিটা মাখন সিং এর একটা পা ধরে ওকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যায়, আর ওকে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রাখে, আর জাদু বলে একটা জ্বলন্ত লাঠির সাহায্যে ওকে মারতে শুরু করে। মাখন সিং কাঁদতে কাঁদতে অনেক অনুরোধ করে, কিন্তু ওর কান্না বা অনুরোধ ডাইনির মনে কোনো প্রভাব ফেলে না। বরং ডাইনিটা ওর কান্না শুনে খুব জোরে জোরে হাসতে শুরু করে, যা দেখে মাখন সিং খুব ভয় পেয়ে গেল। কিছুক্ষণ ধরে ডাইনিটা মাখন সিং এর সঙ্গে এভাবেই খেলতে থাকলো। তারপরে ওখানেই ওকে উল্টো ঝুলিয়ে রেখে নিচ থেকে আগুন জ্বালিয়ে দেয়। আস্তে আস্তে মাখন সিং পুরো পুড়ে যায়, আর ডাইনিটা ওখান থেকে উধাও হয়ে যায়। এই কথা শুনে গ্রামবাসীরা খুব ভয় পেয়ে গেল। তারপর গ্রামবাসীরা একজন তান্ত্রিককে ডাকলো। ওই ডাইনিকে মোহনেরই বাড়ির কোনো মহিলা মুক্ত করে দিয়েছে, আর সেই মহিলাটি মোহনের বাড়িতেই থাকে এখন। এই কথাটা শুনে আকাশ খুব ভয় পেয়ে গেল। সবিতা আর রীতাকে বাড়ি থেকে বেরোতে না করে দিল, আর তান্ত্রিক যজ্ঞ শুরু করলো। আর রানীর আত্মাকে একটা বোতলে বন্দি করে নিজের ঝুলিতে পড়ে রাতে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই ওর সামনে রীতা চলে আসে, আর ওই রীতা তান্ত্রিকের ঝুলি থেকে বোতলটা বের করে ভেঙে ফেলে। তান্ত্রিক রীতার মাথায় একটা লাঠির বাড়ি মারে, যাতে রীতা অজ্ঞান হয়ে পড়ে। তান্ত্রিক রীতাকে নিজের কাঁধের উপর তুলে নিয়ে হাঁটতে লাগলো, কিন্তু তখনই ডাইনিটা তান্ত্রিকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তান্ত্রিক, তুই আগে আমার সাথে অন্যায় করেছিস, আর এখন আমার বোনের সাথে অন্যায় করার জন্য তুই ওকে নিয়ে যাচ্ছিস, তাই না? এবার তোকে উচিত শিক্ষা দেব আমি। এবার ডাইনিটা তান্ত্রিককে হাওয়ায় ভাসিয়ে নেয়, আর ওকে বারবার মাটিতে ফেলে ফেলে মারতে লাগে। সেই মুহূর্তে পিছন থেকে কিছু গ্রামবাসী আর আকাশও এসে সেখানে পৌঁছয়,
আর ডাইনিকে তান্ত্রিককে না মারার জন্য অনুরোধ করলো। ডাইনি তখন সবার সামনেই তান্ত্রিকের মাথা ছিঁড়ে নিয়ে খেতে শুরু করলো আর ওর কলজে বের করে পুড়িয়ে দিল। তারপর সকলের সামনেই ও আকাশকে শূন্যে উড়িয়ে নেয়। তখনই রীতার জ্ঞান ফিরে আসে। ততক্ষণে সেখানে সবিতা এসেও পৌঁছয়। দিদি, আকাশকে ছেড়ে দাও, ও আমার স্বামী হয়। না রীতা, ও মানুষ নয়, শয়তান। তুই এখনো ওকে চিনিস না। ওই আমাকে মোহনের ঘরে বন্ধ করেছিল। তারপর ওর বাবা মোহন আমার সাথে অসভ্যতামি করেছিল। এবার সব গ্রামবাসীর সামনেই ডাইনি আকাশের কলজে বের করে খেতে শুরু করে আর ওকে মেরে ফেলে। সবিতা নিজের ছেলেকে এভাবে মরতে দেখে পাগল হয়ে যায়। আর সব গ্রামবাসীরা জানতে পারে যে রীতা ওই ডাইনির বোন। তখন রীতা সব গ্রামবাসীকে এই প্রথা বন্ধ করতে অনুরোধ করে। গ্রামবাসীরা প্রথম থেকেই খুব ভয় পেয়েছিল, সেই জন্য তারা রীতার কথা মেনে নেয়। রীতা এবার ওর দিদির আত্মার শান্তির জন্য একটি যজ্ঞ করে আর তারপরেই ও আবার শহরে ফিরে আসে।